আমি মনে করি যে খারাপ বস আমাকে অনেক এক্সপিরিয়েন্স দেয়, মানে ব্যাড এক্সপিরিয়েন্স না, বাট আমাকে আমাকে শেখায় যে এই সব মানে একটা কি বলবো, যে একটা ভালো বাংলা কি বলে, যে বন্ধুর পরিবেশে নিজেকে খাপ খাইয়া এগিয়ে যাওয়া, ভালো স্মুথ জায়গায় যাওয়া, আর হচ্ছে একটা বন্ধুর পরিবেশে আমাকে সেখান থেকে আমাকে নিজের জায়গায় তৈরি করা, নিজেকে সেখানে এগিয়ে যাওয়া। তো সব ধরনের এক্সপিরিয়েন্স, যেহেতু 34 বছর, আমার এর আগে আরো 3টা কোম্পানিতে কাজ করেছি, অনেক এমডির সঙ্গে কাজ করেছি, আমার জীবনে 3 জন অ্যাকচুয়ালির সঙ্গে কাজ করেছি, সেটা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, যে আমার প্রায় এই 34 বছরের মধ্যে 16 বছরই কাজ করেছি আমার সরাসরি কোনো একজন অ্যাকচুয়ালি আমার বস ছিল। তো এটা আমার জন্য খুবই প্লাস পয়েন্ট, যে একজন লাকি যে আমি এমন ভাবে নিজেকে সুযোগ পেয়েছি তৈরি করার, যে ভালো গুরুজন পেয়েছি। তো তার ভিতরে টাফ কম্পিটিশন আসতে বুঝতেই পারেন, জ্ঞানী লোকের কম্পিটিশন দিতে পারে, অনেক নিজেকে আর অনেক পরিশ্রম করতে লাগে, বাট ওই পরিশ্রমে আমাকে আজকে এখানে এনেছে। এটা বলেছিলাম যে এমডি হওয়ার জন্য কাজ করি নাই, কাজ করেছি নিজের দায়িত্বটাকে ঠিক মতো পরিপালন করতে, এবং ইন্ডাস্ট্রিতে আমার অবস্থানটা কেমন আছে সেটাকে অ্যাটলিস্ট টপ লাইনে যেন থাকি। আমি যখন যে পজিশনে কাজ করেছি মনে করেছি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে কোম্পানিতে আমি কাজ করছি, আমরা যখন জয়েন করেছি আমরা 152 জন স্টাফ ছিলাম, আমি কি নাম্বার 1 কিনা। তো এইভাবে যখন আমার ইন্ডাস্ট্রিতে তখন আরো কলিগদের সঙ্গে পরিচয় হয়েছে, চিন্তা করেছি বাংলাদেশে যারা ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করে তাদের ভিতরে আমার নলেজ কেমন, আমার কর্মদক্ষতা কেমন, নিজেকে সেভাবে তৈরি করা। কথাই বুঝতে পেরেছেন? তো যদি আমি আমার নিজেকে চ্যালেঞ্জ করি, নিজেকে ওইভাবে তৈরি করি, দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে। আমরা কখনো মানে আমরা আরেকজনের অজুহাত যেটার কথা বলছে, ময়না বলে গেল, অনেক বারবারই বলেন, তো আসলে আমরা অনেক সময় মনে করি, বাট আমি আমাদের বলি যেটা হচ্ছে আমাদের নিজস্ব দায়িত্ব। প্রত্যেকটা মানুষের তার একটা পারিবারিক একটা দায়িত্ব থাকে, এবং আপনারা যারা এখানে এসে কষ্ট করে, ডেফিনেটলি আপনাদের স্বপ্ন আছে, আপনার পরিবারকে সাপোর্ট দিতে। ব্যাংক হলো একটা প্ল্যাটফর্ম, এবং খুব আমি মনে করি যে দিন দিন আমাদের অবস্থান আমাদের অনেক ভালো হচ্ছে, এবং দিন দিন আরো ভালো হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের এই কোম্পানি যখন বেঙ্গলের নাম হয়েছে ইসলামিক কোম্পানি, কিন্তু তার আগে আরো 8 বছর এটা এনআরবি গ্লোবাল নামে ছিল, এবং আপনারা জানেন যে সেই দায়গুলো আমাদেরকে বহন করতে হচ্ছে। বাট 4 বছরের মাথায় এসেও আমরা সেই দাবিগুলো মানে পরিশোধ করছি। আমরা গত 5 মাসে আমরা প্রায় 4,92,00,000 টাকার মতো ক্লেম দিয়েছি, আবার আমরা ব্যাংকে সঞ্চয় করতে পেরেছি, এবং সেটা সবই আপনাদের মাধ্যমেই হয়েছে। তো কোম্পানির আবার যেটা বলে শরিয়া ভিত্তিক হওয়ার কারণে অনেকে প্রশ্ন করে, স্যার আমাদের পলিসি বোনাস ডিক্লেয়ার করেন না কেন? আসলে ইন্স্যুরেন্সে যখন ইসলামিক শরিয়া, আমরা তো সবসময় কনভেনশনাল কোম্পানিতে কাজ করেছি, ওই এনভায়রনমেন্টে ছিলাম, আমি নিজেও ছিলাম। সো এখন যখন শরিয়া ভিত্তিক কোম্পানিতে কাজ করছি, নিজে এটাকে যখন স্টাডি করছি, বোঝার চেষ্টা করেছি, এখানে মানটাকে তো প্রথমেই আপনারা জানেন যে 3 ভাগে ভাগ করে নিই আমরা, যে ওয়াকালা, মুদারাবা এবং তাবারুফা। সো আমাদের কোম্পানিকে যে 2023 সাল থেকে জুলাই মাস থেকে আমাদের এই ফান্ডগুলোকে সেপারেট করেছি, 2024 সালে সেপারেট করেছি। মুদারাবা যে টাকা থাকার কথা সেটা আমরা আলাদাভাবে ব্যাংকে রেখে দিয়েছি, যেভাবে রাখার দরকার ব্যাংকে আমার আছে। আমার তাবারুফ ফান্ডে যে থাকার কথা সেই টাকাটাও ব্যাংকে রাখা আছে। এই টাকা যখন আমরা শরিয়া ভিত্তিক ব্যাংকে রেখেছি, ওখান থেকে প্রফিট আসে। আমরা ইচ্ছা করলে শেয়ার মার্কেটে, যে শরিয়া ভিত্তিক শেয়ার মার্কেটে যে অর্গানাইজেশন আছে সেখানে ইনভেস্ট করতে পারে, অথবা শরিয়া যেখানে পারমিট করে সেসব জায়গায় আমি এই টাকাকে ইনভেস্ট করতে পারি। সুতরাং ওই মুদারাবার টাকা ইনভেস্ট করার পরে যে প্রফিটটা আসবে, সেটা কোম্পানির ওভারঅল প্রফিট হোক বা না হোক, গ্রাউন্ড প্রফিট পাবে। কথা কিন্তু এই জিনিসটা আমাকে বুঝতে হবে। কারণ একটা শরিয়ার আমি বলি যে আপেল আর অরেঞ্জের তুলনা করা যায় না, আপেল আপেলের সঙ্গে, অরেঞ্জ অরেঞ্জের সঙ্গে। সো ওইভাবে আমরা চিন্তা করি, এবং কোনটা ভালো এবং মন্দ সেটা গ্রাহক চিন্তা করবে, আমাদের কর্মীরা চিন্তা করবে, সেভাবে আমরা কাজ করতে চাই। তো ওইখানে আমার দায়িত্ব থাকে ট্রাস্টি, মানে মনে করেন ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু কাজ করে একজন ট্রাস্টি কোম্পানির মতো, বুঝতে পারছেন? এখানে মানুষের আমানত থাকে,
এবং কমিটমেন্ট থাকে যে তাকে কি ধরনের, এবং টাকাটা মানুষ আমাকে দেয়। বাট ইন্স্যুরেন্সটা যখন আমরা আমাদের শরীর যারা কেআইবিতে গিয়েছিলেন লাস্ট মান্থে, জানেন যে আমাদের শরীর কনসার্ন বলেছেন যে কনভেনশনাল কোম্পানিগুলো রিস্ক টেক করে, আর এই শরীর ভিত্তিক কোম্পানিগুলো রিস্ক শেয়ার করি আমরা। আমাদের এখানে যত গ্রাহক আছেন সবাই সবার রিস্ক শেয়ার করে। কথা বুঝতে পেরেছেন? এই যে ওয়াকালা ফান্ডে যে টাকাটা থাকে, ডোনেশন থাকে, এই ফান্ডটা থাকে পারস্পরিক সহযোগিতার জন্য। এখান থেকে যদি আবার সারপ্লাস আসে, সেই টাকার কিছু অংশ আবার যেসব মোদারাবা অ্যাকাউন্টে যে পলিসি হোল্ডার আছে তাদের অ্যাকাউন্টে কিছু অংশ চলে যায়, যেটা কনভেনশনাল কোম্পানিতে বলে যে আন্ডাররাইট প্রফিট, মানে যে পরিমাণ ক্লেম হওয়ার কথা তার থেকে যদি কম ক্লেম হয় এটা সারপ্লাস হয়ে যাবে। এই টাকা যাবে কোথায়? এই টাকাটা শেয়ার হোল্ডাররা নিতে পারবে, এই টাকাটা আবার পলিসি হোল্ডারদের কাছেই চলে আসবে। সো ইটস ওয়েল ডিফাইন্ড, মানে টাকা কোথা টাকাকে ব্যবহার করতে পারবে না পারবে ইসলামিক কোম্পানিতে পুরো ডিফাইন করা থাকে। রিসেন্টলি একটা অভিজ্ঞতা বলি আপনাকে। 6 মাস আগে আমাদেরই কর্মী একটা এফডিআর করেছিলেন 12 লক্ষ টাকা মতন। সে যখন বললো তার ছেলের পড়াশোনার জন্য টাকা দরকার, কারণ 2 বছর আগে তো সারেন্ডার হয় না, কিন্তু মাথায় আসলো আরে কিন্তু মোদারাবার টাকা তো ডিফাইন করাই আছে, তার মোদারাবাতে কত টাকা আছে সেটা ডিফাইন করাই আছে। সো আমরা আমাদের শরীরে বসে একটু কনসাল্ট করলাম এবং আমরা বললাম যে ঠিক আছে এটা তো ওনারই টাকা। তো ওনাকে বললাম ভাই এই মুহূর্তে নেন আপনি শরিয়াতে মুদারাবার টাকা যেটা আছে সেটা আপনি নিতে পারেন। উনি বলেন ঠিক আছে আমরা নিয়ে যাই। তো উনি ওটার টাকা কিন্তু প্রায় 10 লাখ প্লাস 10.5 লাখ পর্যন্ত পেলেন আর কি। তো উনি কিন্তু একটা টাকা উনি নিতে পেরেছেন, কারণ ওটা ওনারই টাকা, কারণ প্রফিট হওয়ার মতো সময় এখনো আসে নাই। 6 মাস। তো এই বিষয়গুলো হচ্ছে যে আমরা মানে গ্রাহকের সঙ্গে আমাদের যে সম্পর্কটা, শরিয়া সলিউশনে দেখবেন যে সারেন্ডার করলে 2 বছর পরেও যদি পলিসি বন্ধ করে, দেখবেন যে আমাদের মোদারাবার যে অংশটা হয় সেটা যে কোনো কনভেনশনাল কোম্পানিতে পলিসি ক্লোজ করলে তার থেকে বেশি টাকা গ্রাহক পাবে। আপনি পরীক্ষা করে দেখেন, হিসাব করে দেখেন যে 2 বছর 3 বছর পরে যদি কেউ কনভেনশনাল কোম্পানি বন্ধ করে পলিসি বন্ধ করে ক্যাশ করতে চায়, যে টাকা পাবে তার থেকে শরিয়া ভিত্তিক কোম্পানিতে বেশি টাকা পাবে, কারণ তার মোদারাবাতে আলাদা করে টাকা যেগুলো রাখা আছে ঠিক সেই টাকাটাই পাবে এবং উনি জানেন কত টাকা পাবে। এখানে কোনো হাইড অ্যান্ড সিকের কিছু নাই। শরিয়া ভিত্তিক কোম্পানি কাজ করে স্বচ্ছতার উপরে, সুদমুক্ত এবং জুয়া মুক্ত। তো এই জিনিসগুলোকে আমরা জুয়াটাকে মুক্ত করার জন্যই আমরা আসলে টেলিমেডিসিন সার্ভিসটাকে এনেছি। এই কারণে যে গ্রাহক যখন আমার সঙ্গে স্বাস্থ্য বীমা সহ আসে, যে কোনো কারণেই সে তার জন্য কোনো রকম ঘটনা ঘটার কিছু নেই, ডক্টরের সাথে কথা বলতে পারে। আমাদের এখানে যারা আপনারা আছেন, আপনারা যে গ্রুপ ইন্স্যুরেন্সে গত মাস থেকে কম্পালসারি আমাদের এখানে আসছেন, আপনারা সবাই টেলিমেডিসিন সার্ভিস পাচ্ছেন। আপনাদের মোবাইল নাম্বারগুলো অলরেডি শেয়ার করা হয়েছে, বুঝতে পেরেছেন? আপনারা ট্রাই করে দেখতে পারেন, যে নাম্বারটা আপনাদের এই কোম্পানিতে লাইসেন্সের সঙ্গে দেওয়া আছে সেই নাম্বারের ফোন থেকে ফোন করলে দেখবেন আপনি টেলিমেডিসিন সার্ভিস এফএ থেকে সবাই পাবে। তো এই জিনিসগুলো জাস্ট আমি বললাম যে কোম্পানিতে আমরা কাজ করছেন, কোম্পানিটা এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতদিন হায়াত রাখে চেষ্টা করে যাবো এইভাবে আপনাদের আমাদের যেসব গ্রাহক আছেন তাদের স্বার্থ সংরক্ষণ করে কাজ করে যাওয়া। এবং এটা আমি বিশ্বাস করি এটা মাত্র সময়ের বিষয়। বাংলাদেশে আনফরচুনেটলি 2 যুগের উপরে ইসলামিক কোম্পানিগুলো কাজ করেছেন, কিন্তু কোনো নির্দিষ্ট শরিয়া মডেল নিয়ে কাজ করে নাই অথবা ওইভাবে পরিপূর্ণভাবে কাজ করে নাই। আমরা আমাদের প্রথম মডেল ঠিক করেছি, যে আমরা বলেছিলাম যে ওয়াকালা মুদারাবা হাইব্রিড মডেল, এটাতে আমরা কাজ করব। সেই মডেলটাকে সামনে রেখে আমাদের সমস্ত প্রোডাক্ট এবং ডকুমেন্টগুলোকে আমরা পুনর্বিন্যাস করেছি এবং সেভাবে কাজ করে যাচ্ছি। আমরা সবসময় বলি এবং আমাদের রেগুলেটর তাদেরকে আমরা জানিয়েছি যে কিভাবে আমাদের কোম্পানি কাজ করছে, কারণ শরিয়া গাইডলাইন এখন আমাদের দেশে নাই। অনেকে প্রশ্ন করে আমাকে যে শরিয়া গাইডলাইন নাই, কিভাবে আপনি কোম্পানি পরিচালনা করছেন? আমি বলবো শরিয়া মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে আর্থিক ব্যবস্থাপনাকে ইসলামী মানে ইন্স্যুরেন্স দৃষ্টিতে পরিপালন করা। কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমরা কাজ করতে পারি, আলাদা করে তো কিছু দরকার হয় না। আমরা বাংলাদেশ ইসলামী স্টেট না, এখন যদি বলি যে ইসলামিক দেশ তো এটা না, আমি মুসলমান হলাম কেন? আমি অনেকে জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র না, তা আপনি কি মুসলমান হতে পারবেন না?
বাধা আছে কোথাও? আপনি কি বাংলাদেশের আইন পড়ে কি মুসলমান হন নাকি কোরআন হাদিস পড়ে মুসলমান হন? কথাকে বুঝতে পেরেছেন? তখন উত্তর দিতে পারবেন। সো আমরা যখন বলছি যে শরীয়ত ভিত্তিক, আমরা কোরআন এবং সুন্নাহ যখন আমার আইনটা আসবে তখন করবো ইনশাআল্লাহ, কিন্তু তার আগেও আমার প্রস্তুত থাকতে হবে। অ্যাজ এ পার্সন আমরা যখন মানুষের কোনো কমিটমেন্ট দিই, সেই ওয়াদাগুলো আমরা ফুলফিল করছি কিনা, সুদমুক্ত অর্থ ব্যবস্থার ভিতরে আমরা আছি কিনা, শরিয়া মডেলগুলো আমরা ঠিকমতো ফলো করছি, পরিপালন করছি কিনা, সেটা ব্যক্তিগতভাবে তো আমরা পালন করতে পারি, তাতে তো অভাব নাই, অসুবিধা নাই। ঠিক একইভাবে অনেকে বলেছিলাম আমরা নামে মুসলিমকে হয়তো প্র্যাকটিসিং মুসলিম বলে না, আসলে বলে প্র্যাকটিসিং মুসলিম, মুসলিম তারপরে প্র্যাকটিসিং মুসলিম, নানা রকমের মতবাদ থাকে আর বুঝতে পারছেন না। তো সেই বিষয়গুলোকে আমরা মনে করি যে আমরা এখানে শরিয়া ভিত্তিকটা করছি, আমরা ঠিক শরিয়ার নিয়ম নীতিগুলো আমরা প্র্যাকটিস করতে চাই এবং সেভাবে কাজ করে যাচ্ছি। আবার আমরা উন্মুক্তভাবে বলি আপনাদেরকে, আমরা যে ডকুমেন্টগুলো শরিয়া বোর্ড থেকে যেটা আমাদেরকে অ্যাপ্রুভ করেছেন সেটা আমরা সেই অনুযায়ী ডকুমেন্ট তৈরি করেছি এবং আপনাদের হাতে আছে, গ্রাহকের কাছে আপনারা উপস্থাপন করছেন। কোথাও যদি কোনো মুফতি বলে যে এটা শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক, আপনারা, আমি আবারও বলি ভাই, আমাদের নিয়ত হচ্ছে পূর্ণাঙ্গভাবে যতটুকু আমাদের জ্ঞান বুদ্ধি আছে, কোরআন সুন্নাহ যতটুকু বুঝেছি, পূর্ণাঙ্গভাবে এটাকে পালন করে পরিচালনা করা। যদি কেউ কোনো মুফতি আমাদেরকে বলেন যেখানে সংশোধন দরকার, আমরা করতে রাজি আছি, ওইখানে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে। যদি কোথাও গ্যাপ থাকে সেটা আমার নলেজের গ্যাপ, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদেরকে সেরকম জ্ঞান বুদ্ধি দেন এবং আমরা সঠিকভাবে পরিচালিত হতে পারি। বাট আমাদের নিজের থেকে কোনো রিজার্ভেশন নাই, কারণ এই ইসলামিক কোম্পানি করলে ব্যবসা কম হবে, এটা অনেকের ভ্রান্ত ধারণা ছিল যে স্যার বাংলাদেশে এই মানে এইভাবে ফান্ড সেপারেট করে কাজ করলে ব্যবসা করা যাবে না, গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে, কর্মী ক্ষতিগ্রস্ত হবে, বাদ দেন। ইসলাম লাগাইছেন কিন্তু পরিপালন করা দরকার নেই। আমাদের শরিয়া বোর্ডের কাছে আমি খুবই কৃতজ্ঞ, ওনারা বলেছিলেন ভাই আপনাদের ইমানি শক্তি নিয়ে আমার খুব সন্দেহ আছে, আপনারা মুসলমান থাকলেন নাকি বিধর্মী হয়ে গেলেন। যে ধর্ম পরিপালন করেন সেই ধর্মের প্রতি আপনার বিশ্বাসের ঘাটতি আছে। আমাদেরকে তওবা শক্তি বলে আমাদেরকে তওবা করে গেছে ভাই, যে কথা বলেছেন ইমান হালকা হয়ে গেছে, তওবা করেন। আমরা তওবা করেছি এবং তখন ওরা বলেছে যে না, আমাদের বোঝাই ভুল আছে এবং আমরা এটাকে পরিপালন করতে চাই। আমাদের অনেকের ধারণা ছিল যে ব্যবসায় হয়তো ক্ষতি হবে, আলহামদুলিল্লাহ কোথায় কোনো ক্ষতি হয়েছে আমাদের? আমি তো দিন দিন দেখছি আপনাদের মাধ্যমে আমরা সব জায়গাতে এগিয়ে যাচ্ছি, সব ইন্ডিকেটর, ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর যেগুলো আছে সবগুলোতে পজিটিভ। তো ইনশাআল্লাহ আমরা যে মনে করি যদি আপনার নিয়ত ভালো থাকে, আমার ভিতরে আমি জানি না, আপনারা হয়তো আমাকে ভুল বুঝতে পারেন, আমার হয়তো অনেক সময় আপনাদের সাথে যোগাযোগ হয় না, অনেকে হয়তো মনে করেন যে সে করলো না, ও করলো না। ভাই আমি বলি আপনাকে, সেটা যদি কোনো ভুল হয় সেটা আমার জ্ঞানের স্বল্পতা, অথবা আপনাদের সাথে কমিউনিকেশন হচ্ছে না, কথা বলার সুযোগ নাই আমার। বাট আমি মনে করি আপনারা গ্রুপে অনেক কথা লিখেন, বাট খুব বেশি নেগেটিভ ব্যাখ্যা যদি থাকে 1-to-1 আসতে পারে, কথা বলতে পারে, কোনো সমস্যা নেই। গতকালে একটা প্রজেক্ট এখানে কথা বলছিলাম, এমন একটা কথা বললো সিনিয়র মানুষ, কিন্তু দেখুন তার বোঝের ভুল আছে। আমরা যদি ভ্রান্ত জায়গায় থাকি আমার সিদ্ধান্তটাও ভুল হবে। আমার নলেজ গ্যাপ যদি থাকে, সেই মানে গ্যাপ, সেই ধরনের জ্ঞান বুদ্ধি নিয়ে যদি কোনো কথা বলতে চাই, স্বাভাবিকভাবে সেটা আমার ইন্ডাস্ট্রি, আমার প্রোডাক্ট, আমার কোম্পানি, শরীর সব কিছুর বিরুদ্ধে চলে যায়। তো সুতরাং আমাদেরকে এই জন্য ভালো লাগে আমার সেকেন্ড সেশনটা আপনাদের ট্রেনিং ভিত্তিক হবে, কারণ সবসময় শুধুমাত্র বক্তব্য না, কিছু আমাদের কোম্পানির প্রোডাক্ট নলেজটাও আমার দরকার, আমাদের প্রফেশনাল নলেজ ডেভেলপমেন্ট দরকার। বিশেষ করে স্বাস্থ্য বিমা নিয়ে যেহেতু আমাদের সবসময় প্রতিনিয়ত ক্লেম হচ্ছে, তো সেই বিষয়টাকে যেন কোথাও যেন আমাদের বক্তব্যের জন্য কোনো রকমের বিভ্রান্তি সৃষ্টি না হয়। জাস্ট একটু বলি, গতকালকে ধরেন একজন বলেছে যে সে 50,000 টাকা কাভারেজ আছে, স্যার আমরা তো বলেছিলাম যে 50,000 টাকা মতো করলে আমি দিব, এখন স্যার দেখলাম যে 50,000 টাকা পান নাই, উনি পেয়েছেন 50,000 টাকা, পেয়েছেন হয়তো 25,000, 26,000, 33,000 বিভিন্ন রকম টাকা পায়, 50,000 টাকা তো পাচ্ছে না। আর কেন পাচ্ছে না আপনি জানেন? কারণ উনি আছেন 5,000 টাকা রুমে, 6 দিন থেকেছেন, 30,000 টাকা ওনার শুধু ক্যাবিনের বিল আসছে, অথচ ওনার প্রোডাক্ট আছে যেহেতু 50,000 টাকা সবচেয়ে লোয়েস্ট প্রোডাক্ট, ওটা ডেইলি 1,000 টাকা পায়।
30,000 টাকা রুমে থাকলেও পাবেন তো 5,000 টাকা, না 6,000 টাকা পাবেন। কথা কি বুঝতে পেরেছেন? সো গ্রাহক উনি তো ওয়ার্ডে থাকেন না, হয়তো ওয়ার্ডে থাকলে সরকারি হসপিটালে থাকলে সমস্যা হতো না, তার মানে গ্রাহকের আর্থিক অবস্থা ভালো আছে, সে এসি রুমে থাকতে চায়। তো আপনি তাকে তো ভালো প্রোডাক্ট দেন নাই, আপনি দেখতে হবে তার বাসায় যদি এসি থাকে সে তো হসপিটালে যে এসিতেই থাকবে, তাহলে আপনাকে তো 50,000 টাকা পলিসি দেওয়া ঠিক হয় না, তাকে আপনি 5 লক্ষ টাকা পলিসি দিতেন, ডেইলি 10,000 টাকা পাইতো। আপনি যদি 5 লক্ষ টাকা হেলথ পলিসি দিতেন তাহলে উনি ডেইলি 5,000 টাকার 6 কেন 10,000 টাকা রুম রেন্ট পাইতেন ডেইলি, কোনো সমস্যা নেই। সুতরাং রাইট প্রোডাক্ট রাইট, এখন আমরা অনেক সময় বলি, অনেক সময় ভুলকে বলি ভাই 1,000 টাকা হবে, মাসে 1,000 টাকা পলিসি করে দিই, ভাই 1,000 দিব না 5,000 টাকা দেবো সেটা তো দরকার নেই। তার লাইফস্টাইল, তার প্রয়োজন, তার যে এসি গাড়িতে থাকে এসিতে থাকে, তাকে আমি কেন একটা ছোট প্রোডাক্ট দিব, তার লাইফস্টাইলের সাথে যায় না এটা। সে যখন অসুস্থ হয় সে কি ভাই 1,000 টাকা রুমে আছে আমি এই ওয়ার্ডে থাকেন, সে বলে ভাই আপনার গুলি মারান আপনার পলিসি, আমি যেখানে আরাম পাবো সেখানে আমি যাবো, টাকা দেন বা না দেন সেটার জন্য আমার জীবন কম্প্রোমাইজ করবো নাকি? যারা পয়সা আছে তারা কমফোর্ট নেয়, তারা বেসিক নিড নেই, তারা চায় একটা কমফোর্টেবল পজিশন তারা চিকিৎসা নিতে। কারণ আমি গত সেদিন চেক করে দেখছিলাম যে ওরকম বোধহয় মানে এখন যে অ্যাপেল কেয়ার হয়েছে ডেইলি বোধহয় ওরকম মানে 60,000 টাকা কত করার জন্য দেখলাম যে কেবিনগুলো আছে বাংলাদেশে ব্যবহার হচ্ছে। তো যে 60,000 টাকা রুমে থাকে সে তো ওখানেই থাকে, এমন না আমি জিজ্ঞেস করে দেখলাম এগুলো খালি পাওয়া যায়, ওই আগে সব বুক হয়। আর আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইকোনমি এরকম হয়েছে, ওটার সিট আছে আমাদের 3-4টা মতন, দেখা যায় ওইটাই সব, ওইটার জন্য সবাই ওয়েট করে যে কবে ওই স্যুটটা খালি হবে। ওটা স্যুট আর নট এ রুম, একটা পুরো ই সহ ড্রয়িং রুম সহ, বুঝতে পারছেন? কারণ সে ওখানে থাকতে চায়, তার ফ্যামিলি সহ থাকতে চায়, চিকিৎসার সময় ওখানে থাকা খাওয়া সব ওখানে করতে চায় ফ্যামিলি সহ। তো সুতরাং তাকে যদি আমি ওই ধরনের প্রোডাক্ট দিই হবে না। সো আমাদেরকে সবগুলো বিষয়ে আরো খুব পরিষ্কার ধারণা থাকতে হবে কাকে কোন প্রোডাক্টটা দিব। তো যাও এই উনি যখন শুনলেন তখন একটু উনি একটু বিরক্ত বোধ করলেন, কারণ সিনিয়র মানুষ। আমি বললাম ভাই আপনাকে থামালাম এই কারণে আপনার এই বিভ্রান্তিকর তথ্য আবার আরেকজনের কাছে চলে যাবে, সে মনে করবে আসলে কোম্পানি বোধহয় খারাপ, কিন্তু আপনি যে এটার অন্তর্নিহিত বিষয়গুলো আপনি আনেননি। শরিয়া অনেক বলছে স্যার 50,000 টাকা তাহলে শরিয়া মানলো কোথায়, আমাদের শরিয়া ব্যর্থ হলো কোথায়? শরিয়া বলছে যখন প্রোডাক্ট বিক্রি করবেন প্রোডাক্টের ভালো মন্দ সবগুলো গ্রাহককে জানিয়ে দিতে হবে, একে রেখে বিক্রি করা যাবে না। বস্তায় যদি মাল থাকে বস্তা খুলতে হবে, উপর নিচে দেখাইতে হবে যে সব মাল একরকম আছে। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু মাল খারাপ হোক ভালো হোক একই রকম আছে, গ্রাহক চাইলে নিতে পারে না নিতে পারে, এটা স্বচ্ছতা। তো আমার 50,000 টাকার পলিসিতে 1,000 টাকা রুম রেন্ট, এটা আগে আপনার জানানো দরকার ছিল, এবং অন্যান্য চিকিৎসাতে আপনি মাত্র 30,000 টাকা পাবেন। কথা বুঝতে পেরেছেন? 60% মানে আপনার সার্জারি, মেডিসিন, ইনভেস্টিগেশন, আপনার যতই বিল হোক প্রতিবার ভর্তিতে আপনি 30,000 টাকা পাবেন ম্যাক্সিমাম, আর রুম রেন্টের ম্যাক্সিমাম 20,000 টাকা পাবেন। এই তো ভাগ 40-60, 40% হচ্ছে চিকিৎসা, 20% হচ্ছে রুম রেন্ট এবং কেবিনের ভাড়া। কথা বুঝতে পেরেছেন? তো এই বিষয়গুলো আমাদেরকে একটু, যখন আজ আমাদের হেলথ ইন্স্যুরেন্সের উপর যখন আসবে তো নিশ্চয়ই আপনারা এটা আনিসে আপনাদের এক্সপ্লেইন করবেন, আপনারা এটা ইন্টারঅ্যাক্টিভ করেন বোঝার। আমি চাই যে আপনাদের ঠিক প্রোডাকশন একটু কথা কম করবো। যাও তো যেটা বলছিলাম যে একটু আমরা একটু আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আসলে আমাকে মানে ওইদিকে লোকজন মানে একটা মেসেজ পাঠাচ্ছে, আমার আইডিয়ার একটা মিটিং আছে। তো যাই হোক আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলে যাব, যে যে যেখানে আছেন সেখানে আপনি শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য চেষ্টা করবেন, প্রায় মানে পয়সা থেকে এক্সেলেন্সের দিকে জন্য আপনারা কাজ করেন, জীবন চেঞ্জ হয়ে যাবে। জীবন এখানে না, জীবন আপনাকে ঠিক আপনার যেখানে যেখানে আপনি যোগ্য সেখানে আপনাকে নিয়ে যাবে। আমরা হাই হতাশা করি, হাই হতাশা কিছু নাই, হাই হতাশা আপনি কোথাও নেবেন না। আপনার জ্ঞান, বুদ্ধি, দক্ষতা, সততা, চারিত্রিক গুণাবলী, মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা, এই বিষয়গুলোর উপর জোর দেবেন। আমরা অনেক সময় মনে করি যে আমার বিষয়ে মানুষ জানে না, আমি যত অন্যায় করি
হয়তো মনে করি যে ওই যে উট পাখির মতো বলের মধ্যে মাথা দিয়ে মনে করি যে কেউ বোধহয় আমাকে দেখে না, মানে লেবাস দিয়ে আমরা পার হয়ে যেতে চাই। কিন্তু মনে রেখেন সবাই আমাদেরকে তাকায়, সবাই যে এলাকায় আপনি আছেন, যে পরিবারে আপনি আছেন, আপনি কিভাবে কথাবার্তা বলেন, কিভাবে চলাফেরা করেন, সত্য মিথ্যা বাচ্চারা আপনাকে ফলো করে, যে আপনার বাবা মা তার আইডিয়াল, সেখানে তারা ঠিকমতো বাবা মাকে ফলো করে, পরিবারের সবাইকে ফলো করে, সেসব মানে এই ভ্যালুগুলো যেন আমরা নষ্ট না করি। বিশেষ করে ইন্স্যুরেন্সের কথা যদি বলি, ইন্স্যুরেন্সে এইগুলো খুব বড় মূল্যবান, কারণ এখানে আমানত নিয়ে কাজ করে। মানুষ আমাকে প্রথমে কোনো বিষয়ে, আমি যেটা বলি আপনাকে, মানুষ প্রোডাক্ট নেওয়ার আগে প্রথমে দেখে সে আপনাকে বিশ্বাস করে কিনা, আপনার উপস্থাপনা, আপনার বচনভঙ্গি, আপনার প্রোডাক্ট নলেজ, এইগুলা, এবং আপনার সে কথাগুলো বুঝতে পারে আপনি কোন লেভেলে, আপনি কি খুব ফালতু মানুষ, না আপনার সঙ্গে কথা বলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের রেফারেন্স দিতে হয় কিনা। যখন প্রথমে তো প্রোডাক্ট নিয়ে কথা বলি না, আমরা পরিচিত হই এবং এক ধাক্কায় মনে করে 30 সেকেন্ডস, প্রথম 30 সেকেন্ড সে স্টাইল করে নেয় যে আপনি কেমন মানুষ। সে আপনাকে বসতে বলবে নাকি বলবে ভাই আপনি বেরোন। সো ফার্স্ট ইমপ্রেশন, লাস্ট ইমপ্রেশন। সো আমরা যখন কথা বলি, সো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, স্যার আমি অমুক জায়গাতে এসে এই বিষয়ে কথা বলতে চাই, বুঝতে পারছেন? সো আপনি হয়তো আবার অনেক হতে পারেন স্যার অমুকের বন্ধু, অমুকের ভাই, অমুকের চাচা, অমুকের ভাতিজা, অমুকের, এইভাবে তো চাই আমরা। তো সেটার উপর এটা কাজ করি। হয়তো আমরা ব্যাকগ্রাউন্ডে জানা উচিত উনি কোন, মানে কোথায় পড়াশোনা করেছেন, ওনার বন্ধু বান্ধব কারা আছে, এই রেফারেন্সগুলো আমরা খুঁজতে থাকি। যখন আমরা রেফার করি, যেমন আমার ক্ষেত্রে হয়, আমাদের লাকি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে, যখন দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কারোর সাথে পরিচয় হয়, অথবা দেখি যে তার বন্ধুরা কেউ আছে, তো এই বিষয়গুলোকে প্রথমে প্রোডাক্টের কথা কেউ বলি না, আমরা আমাদের প্রতি এক ফ্রেন্ডশিপ তৈরি করার চেষ্টা করি। 1-2-5 মিনিটের মধ্যে ও বুঝে নেয় যে এর সঙ্গে ফ্রেন্ডশিপ করা যাবে কিনা। প্রোডাক্ট না হোক, পলিসি না হোক, ফ্রেন্ডশিপ থাকবে। আমার এখনো পর্যন্ত, আমি যেহেতু সেলসেও কাজ করি, কর্পোরেট সেলসে, অনেক ফ্রেন্ড আছে আমার, গুড ফ্রেন্ড আছে, অনেক কর্পোরেটে গিয়েছি, ব্যবসা হয় নাই, কিন্তু ফ্রেন্ডশিপ আছে। এখন আমাদের সাথে কথা হয়, মানে মানুষের কাছে সেই ভ্যালুটা আপনার দরকার। মানে আমি বলি যে অনেক কিছুতে কখন কার প্রয়োজন হবে আমি জানি না, কিন্তু সে যদি আপনাকে জানে একটা ভালো মানুষ, অ্যাকচুয়ালি বলবে বিমাতে অনেক লোক খারাপ কিন্তু এই আপা ভালো, অথবা অমুক ভাইজান খুব ভালো, এই কথাটা শোনার জন্য অপেক্ষা করবে। টাইম বল আপনাকে বলি যে আপনার ইমিডিয়েট কোনো রেসপন্স দরকার নেই। আমরা বেঙ্গলে বলি যেটা, যে আমরা যেভাবে কাজ করছি, যে হ্যাঁ বিসিএস এর জন্য অনেকে ট্রাই করে, বাট আমি আমার বন্ধুদেরকে তো দেখছি, তারা আমার বন্ধুরা সবাই এখন পিআরএলে চলে গেছে। অনেকে 1-2 জন আছে, তারা এখন হয়তো এই বছরে শেষ হয়ে যাবে। আমার বন্ধুদের সবাই পিআরএলে চলে যাবে, রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমি তো এখনো আছি স্টিল, যে উনি বলে যে শিশু, আমি শিশু না, স্টিল ইয়াং, ঠিক আছে। তো আল্লাহ যদি ভালো রাখে এখন আরো 7 বছর কাজ করতে পারবো, তারপরে পিআরএলে যেতে পারবো। তো আমাদের এই পেশাতে 67, বাংলাদেশে সর্বোচ্চ জাস্টিস যারা আছে ওনাদের জাস্টিসদের রিটায়ারমেন্ট 67, আর ইন্স্যুরেন্স কোম্পানি আছে 67, ব্যাংকারদের 65। তো আপনারা এমন একটা পেশায় আছে যাদেরকে এই গুরুত্বটা দেওয়া হয়েছে, যাদের পেশাগত নলেজটাকে আইনগতভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে যে আপনারা 67 পর্যন্ত কাজ করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? সো আমরা জাজদের 67, আমরাও আছি 67, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও 65, ব্যাংকেও তাই। তো যেটা বলি যে সো এমন একটা পেশায় আছেন আপনারা, যেটা আমি তো মনে করি যে আমার নিজের কথা যদি বলি, আমি হ্যাপি, আমি মনে হয় আই টুক দ্য রাইট ডিসিশন যে আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেছি। এবং আমার যে বন্ধুরা আমাকে তিরস্কার করতো, বিসিএস পরীক্ষা দিলাম না, বাদ দিয়ে দিলাম, অথবা অন্যান্য চাকরির, বিশ্ববিদ্যালয়ের চাকরিরা ছাড়িয়ে দিলাম, আমার শিক্ষক আমাকে করেছেন, তো আমি মনে করছি না আমি বোধহয় রাইট ডিসিশনটা নিয়েছি।
এখন মনে করে আমার বন্ধুরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন কিংবা যারা সচিব হয়ে রিটায়ার করেছেন, তারা বলে দোস্ত বুঝতে পারেনি, তুই তো দেখে ভালো আছিস, অ্যাটলিস্ট সৎভাবে মানে আমার দিকে মনে খুব টেনশনে থাকি, খুব টেনশনে থাকি না, কারণ টেনশন আমি নিই না। কারণ টেনশন নিই না এই কারণে আমি মনে করি টেনশন হচ্ছে আমি যেটা বুঝতে পারি না, আমার সিস্টেম যদি কাজ না করে তখন মাথা গরম হয়। যদি বলি যে গাড়ির চাকা যখন ঘরে না আটকে যায়, মানে কোনো ধুলাবালি করছে অথবা রাস্তা পরিষ্কার, তখন চাকা গরম হয়। কিন্তু আমার যদি মাথাটাকে যদি ফ্রেশ রাখতে পারি, আমার জ্ঞান বুদ্ধি যদি আমি পরিষ্কার রাখতে পারি, তাহলে মাথা গরম করার কিছু নেই। আমি জানি যে কোথায় ভুল করেছি, আই উইল জাস্ট ফিক্স ইট এন্ড ইট উইল ওয়ার্ক। আর কিছু দরকার নেই, আমি মাথা গরম করে অসুস্থ হওয়ার দরকার নেই। আমার প্রবলেমটা আমি আইডেন্টিফাই করতে হবে, ঠিক করতে হবে, বাস শেষ, দ্যাটস ইট। প্রবলেম আসবে, আমাকে সমাধান করতে হবে। মাথা গরম করে বাবা মা মানে ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই জায়গার মানে তারার উপর রাখলাম, বুঝতে পারছেন, জীবনটা হেল্প করে দিলাম। ভাই সাকসেসের পিছনে দৌড়াতে যে আমার আপন জনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল, এটা কোনো সাকসেস হলো নাকি? আমার সন্তান স্ত্রী আমার ভাই বোন আত্মীয় স্বজন তাদের সঙ্গে যদি আমি ভালো মতো কথা না বলতে পারি, হাসি মুখে কথা না বলতে পারি, সফলতা কোথায়? শুধু টাকা ইনকাম করা আমার সফলতা। মনে করি যে আমার এও জায়গায় সফলতা হচ্ছে যে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে আমি ভালো মতো আলাপ আলোচনা সম্পর্ক রাখতে পারছি। এবং এটাও দেখলাম পুরাণে দেখছি যে খুব সুন্দরভাবে বলা, বুঝতে পারছেন। আমি তাকে পড়ি নাই, বাংলা অর্থ পড়ার সুযোগ হয় নাই। আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং জানি না কি কারণে আমার এখন মনে হয় যে কেন অন্যান্য কোম্পানির চাকরিগুলো ছেড়ে আস্তে আস্তে এখানে চলে এসেছি। হয়তো আমার আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। একটা ইসলামিক কোম্পানিতে দায়িত্ব না নিলে আমার হয়তো এই কোরআন এবং হাদিস পড়ার এই সুযোগটা হতো না। এজ এ মুসলিম উচিত ছিল আমার পড়া, কিন্তু আমার শিক্ষা ব্যবস্থা সামাজিক ব্যবস্থা আমাকে কিভাবে উন্নতি করা যায়, কিভাবে ওয়েস্টার্ন বই পড়া যায়, কিভাবে ইংলিশ বাংলা এটা ওটা পড়ে সাহিত্য নভেল শেষ করে আমাকে শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা করেছি, কিন্তু আসল জায়গায় দেখে অনেক গ্যাপ রয়ে গেছে। এজ এ মুসলিম আমার উচিত ছিল কোরআন পড়া এবং বোঝা। আমাদের ভুল ধারণা ছিল যে কোরআন শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, এটাই জানতাম। এখন সওয়াব আছে, কিন্তু কোরআন পড়া এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার দিকে আমরা ফোকাস করি না। আমরা পড়ার জন্য পড়ি, কিন্তু কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, সে অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালিত করি না। কারণ আমরা হুজুরের কাছে ওইটুকু শুনি যতটুকু শুনতে চাই, পরিপালনের বিষয়টাকে আমরা খুব উচ্চ রাখি। এখন মনে হয়েছে যে আসলে এটা আল্লাহকে শুকরিয়া জানাই, অনেক বন্ধু বান্ধব মারা গেছে, আমার সুযোগ এখন বেঁচে আছি, বাকি সময়টার জন্য এটার উপরে আরো পড়াশোনা করতে পারি এবং জীবনটাকে আরো সুন্দর করতে পারি। মানে এখন মনে হয় যে অনেক সময় অনেকে বলে যে বাবা মার দায়িত্ব পালন করতে যে অনেক সন্তান বিরক্ত হয় কিনা? আপনার কি মনে হয়? বাবা মার দায়িত্ব বুড়া বাবা মার দায়িত্ব পালন করতে বিরক্ত হয় না? কারণটা কি বলেন তো? কারণ তারা আসলে কোরআনের বক্তব্যগুলো পড়ে নেয়। আজকেই পড়ছিলাম, হয়তো 205 না 206 আয়াত হবে, প্রতি বাবা মার কথা বলে আছে যে আল্লাহকে তুমি কি দিবে। আল্লাহ সরাসরি কিছু চান না, কিন্তু উনি বলেন যে তোমার বাবা মার পিছনে যে খরচ করো এটাই আল্লাহকে দেওয়া, আল্লাহর রাস্তায় খরচ করা। কত মূল্যবান কথা দেখছেন? বাবা মার পিছনে আপনি খরচ করবেন, সেটা আল্লাহর রাস্তায় খরচ করা। আমি তো গতকাল পড়ছিলাম এটা, তো চিন্তা করলাম হ্যাঁ বাবা মার দায়িত্ব পালন করেছে, কিন্তু কোনো বুঝি নাই এটা কোরআনের কথা, আল্লাহর নির্দেশ। হয়তো ভালো মানুষ হিসেবে ভালো সন্তান হিসেবে চেষ্টা করেছি বাবা মাকে সাপোর্ট করার জন্য, কিন্তু এটা যে কোরআনের নির্দেশ সেটা আমি না বুঝে করেছি হয়তো, কিন্তু জানতে পারলে আরো বাবা মারা গেছেন, মা বেঁচে আছেন, হয়তো বাবাকে আরো ভালো মতো টেক কেয়ার করতে পারতাম এবং পুরো ইনভেস্টমেন্টটা আল্লাহর রাস্তায় খরচ হতো। কথা বুঝতে পেরেছেন? তারপরে এসছে আত্মীয় স্বজন, এতিম, আপনার মুসাফির, তো এই বিষয়গুলো এই খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করা। যাক আমি মনে করেন আমি খুব ধর্ম প্রচারের জন্য কথা বলছি, এটা আপনাদের শেয়ার করার জন্য ভালো মানুষ হতে চাই আমরা। এন্ড অফ দ্য ডেতে আমরা ভালো মানুষ হলে ভালো কাজ করতে পারবো। কোন খারাপ মানুষের দ্বারা ভালো কাজ হয় না ভাই। সাময়িকভাবে ওই যে বলে না ময়ূর স্বাস্থ্য পারে,
বাট নাচতে গিয়ে সব খালি হয়ে যাবে। কাজ করতে যাবেন তখন দেখবেন যে আপনার মুখের ভাষা, আপনার আচার আচরণ সবার কাছে খুব হঠাৎ করে দেখেন যে স্যুট প্যান্ট পরা খুব সুন্দর মানুষ, আর ওনার সম্বন্ধে এত কিছু শুনি আমি অথবা এত কিছু দেখছি, তখন কিন্তু যতই স্যুট প্যান্ট পরেন, যতই পারফিউম মারেন, আপনার গ্রহণযোগ্যতা থাকবে না। সুতরাং বি কেয়ারফুল। আমাদের প্রতিটা দিন, প্রতিটা কাজ, প্রতিটা কার্যক্রম যেন আমরা ওয়াচফুল থাকি। কি বলবো সেটা বড় কথা না, বাট আপনি আপনাকে কতটুকু সৎ রেখেছেন, আপনার সন্তানের প্রতি, আপনার বাবা মার প্রতি দায়িত্ব পালন করতে যে আপনি কতটুকু অর্থ উপার্জনের জন্য আপনি সময় ব্যয় করেছেন। দিনের শেষে আপনার সন্তান জানতে চায় সে ভালো স্কুলে পড়তে চায়, আপনার বাবা মা ভালো ওষুধ তার চিকিৎসার সেবা চায়, তা আপনার স্ত্রী অথবা স্বামী যারা যেখানে আছে তারা চায় যে আপনার ভালো একটা অর্থ উপার্জন করেন এবং তাদেরকে সাপোর্ট করেন। তো সুতরাং যার যার জায়গা থেকে আজকে যারা এসেছেন, প্লিজ আপনারা একটু নিজেকে জানেন। এটা আমরা অবশ্য করেছিলাম সক্রেটিসের যে নো থাইসেলফ, নিজেকে জানা। উনি হয়তো মুসলিম ছিলেন না, বাট এটা খুব জ্ঞানী মানুষের কথা যে নিজেকে জানো। ওটা খুব বেসিক নলেজ, মানে নো থাইসেলফ। ওটা হলো সবচেয়ে বড় জিনিস। আমি তো জানি, আমি মানুষকে বলি আর কি, আমি যে জানি আমি কি জানি না, তাহলে আমি খুব ওয়াইজ, আমি নিজেকে খুব ওয়াইজ মনে করি। আমি জানি কি জানি না, তাহলে যেটা জানি না সেটা জানার জন্য চেষ্টা করবো। আর আমি যদি জানি না কি জানি না, আমি তো একদম পাগল। কারণ আমি কি জানতে হবে সেটাই আমি জানি না, আমি জানবো কোথায়? সো এইসব লোকজনের জন্য খুব আফসোস যে নিজেই জানে না আসলে কি জানা দরকার। তো এবং তার সেসব লোক নিয়ে আমি কাজ করতেও পারবো, কারণ সে জানেই না যে কি জানে না, এবং সে তাকে ডেভেলপ করতে পারে। কিন্তু কেউ যদি জানে যে তার কি জানে না, সেই অজানা জায়গায় আপনি কাজ করতে পারবেন এবং ডেভেলপ করতে পারবেন। সো আপনাদের নিজেদেরকে আবার দেখা, নিজেদেরকে নতুন করে ভাবা। আমি আবারও বলি ভাই, আমরা বিমাতে কাজ করি, লোকজন আমাকে ভালো মন্দ অনেক কিছু বলতে পারে, বাট আপনি আপনাকে কিভাবে দেন, আপনার গুণাগুণগুলো আপনি কিভাবে দেন, সেটা আপনি আগে নিজের বিচার নিজে করেন। আমাকে যখন রোজ কিয়ামতে দাঁড়াইতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। ওই ফারুক সাহেব এসে বসের জন্য পারিনি, অমুকের জন্য পারিনি, ভাই কেউ কি আপনার ঠেকা নিচ্ছে নাকি, কি বলে আপনার দায়িত্ব নিচ্ছে নাকি? কেউ আপনার ভালো বস পাইছেন, লাকি। পান নাই, আপনাকে কাজ করে যেতে হবে। বাট আপনার ভালো কাজ করতে হতে এক সময় আল্লাহ আপনাকে ভালো জায়গায় ভালো অবস্থায় নিয়ে আসবে, এই বিশ্বাসে কাজ করে যেতে হবে। তো যাই হোক, আমি আমাদের ফেসবুকের ব্যাপারে, প্রমোশনের ব্যাপারে আমাদের মাসুদ সাহেব, মাসুদ না, ওর অফিসে যাওয়া হয়নি আমার, তো গ্রুপের ছবি দেখি, খুব কর্মমুখর এবং যারা ভালো কাজ করে তাদের মান অভিমান অনেক থাকে। গত প্রোগ্রামে বেশ ইমোশনাল হয়েছিল, তো এটা আমারও হয়। ইমোশনাল ব্রেকডাউন, এবং নিজেকে পরিষ্কার করা, নিজেকে পরিশুদ্ধ করা, আবার নতুন করে ঝাঁপিয়ে পড়া। তো আমরা মনে করি আমরা হয়তো খুব দ্রুত একটা সার্কুলার দিতে চাই যে আমাদের যে প্রোগ্রামগুলো হয়, আপনারা যে প্রোগ্রামগুলো করেন, তো সেখানে আমাদের যে ফেসবুক কন্টেন্ট, যে কন্টেন্টটা আমরা দিই, সেই কন্টেন্ট তার লাইক কেমন হচ্ছে, তার কমেন্টস কেমন হচ্ছে, কতটুকু শেয়ার হচ্ছে, প্রতি মাসেই হয়তো শ্রেষ্ঠ ফেসবুক পোস্ট যারা দিবে আমাদের সমগ্র কোম্পানিতে, এবং আমাদের যদি পিআরডিতে শেয়ার করে, আমরা দেখতে পাই যে বেস্ট ফেসবুক প্রমোটার কে আছে আমাদের কোম্পানিতে, সেভাবে আমরা রিকগনিশন দেবো ইনশাআল্লাহ। আপনারা যারা ধরুন আজকে প্রোগ্রাম হচ্ছে কি হয়তো এখান থেকে বন্ধ হয়ে গেল, তো এখান থেকে হয়তো অনেক আপনারা নিজেরা অনেক ছবি তুলবেন, পাশে হয়তো নদী আছে, গাছগাছরা আছে, গ্রুপ ছবি তুলবেন, পোস্ট দিবেন, লাইক করবেন, অনেকে শেয়ার করবে, অনেক কন্টেন্ট ডেভেলপ করবেন। অনেক ক্লেম আমরা দিচ্ছি প্রতিনিয়ত, হেলথ ইন্স্যুরেন্স ক্লেম দিচ্ছি, আমাদের গ্রাহকদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন ভিডিও করে। এখান থেকে বেস্ট কন্টেন্ট যেটা হবে এবং বেস্ট যারা রিচ করবে, এগুলো ক্রাইটেরিয়া দিয়ে দিব। সেখান থেকে প্রতি মাসে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড তৈরি করতে পারি, কি বলেন? তো সেটা আমাদের একটা, যেমন দেখছেন যে আমরা কিন্তু যে বিকাশের মাধ্যমে টাকা জমা দেন, আপনারা আমরা বলেছি আপনারা ওয়ালেট খুলে টাকা জমা দেন, 0.5% এক্সট্রা পাবে। যে 10 লাখ টাকা জমা দিবে সে 5,000 টাকা এক্সট্রা পাবে। সেটা যেরকম আপনারা পারেন
আমার এসপিসি আছে, তারাও যদি ক্যাশ টাকা গ্রাহক জমা দেয়, সেই টাকাটা নিয়ে যদি ব্যাংকে জমা দেয়, যত টাকা জমা দেবে তার উপর 0.5% করে ইনসেন্টিভ পাবে। সেটা আপনাদের ক্ষেত্রেও গ্রাহক যদি আপনাকে ক্যাশ টাকা জমা দেয় আর বিকাশ না করে ব্যাংকে জমা দিয়ে রিসিপ্টটা আমাদের শেয়ার করেন, 5 লাখ টাকা জমা দিবেন, আপনি ওখান থেকে 2,500 টাকা পেয়ে যাবেন। 1 লাখ টাকা জমা দিবেন, 500 টাকা এক্সট্রা পেয়ে যাবেন। আপনারা জানেন কিনা বিষয়গুলো? অনেকে জানি না। তো আমাদের যে যখন আমরা রকেট বিকাশ করি, আমাদের গ্রাহক আমাকে ক্যাশ দিয়েছে, চেক দিয়েছে, আমরা অনেক সময় ইউজ করে গেছি, তো আমরা সবসময় বিকাশ রকেট করে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আমরা বলি এই টাকাটা বিকাশ রকেটে না দিয়ে যদি আপনি ব্যাংকে জমা করেন, ওই ব্যাংক ডিপোজিট স্লিপটা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন, আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে, 0.5% করে আপনার ইনসেন্টিভ চলে যাবে। আবার প্রতিটা আমাদের প্রোডিউসার যারা আছে তারা একটা ওয়ালেট খুলতে পারবে, আমাদের এখানে সিস্টেমের মাধ্যমে একটা ওয়ালেট খুলতে পারবেন। আপনি হয়তো 5 লক্ষ টাকা ইনভেস্ট করে রাখলেন ওর ভিতরে, কোনো কথা বলি, আপনার কর্মীরা যখন বলে স্যার আমি টাকা নিয়ে এসেছি, আপনি ওয়ালেটে পেমেন্ট করে দিলেন, ওই মেসেজ দেখো টাকা হয়ে গেছে, আপনি ওই টাকাটা রাখলেন, আবার পরে ব্যাংকে আবার ডিপোজিট করলেন। এইভাবে যদি আপনার সংগঠনের পুরো টাকা যদি আপনার মাধ্যমে জমা হয় কোম্পানিতে, এবং এটা খুব সহজ হয়, অনেক সময় দেখা যায় বিকাশ হ্যাং হয়ে যায়, লাস্ট দিনে পেমেন্ট করেন, টার্গেট অনেকগুলো ঝামেলা হয় যে স্যার টাকা জমা দিয়েছি এখনো রিসিপ্ট জেনারেট হয় না, নানান কিছু হয়ে যায়, কারণ ইন্টারনেট যখন তখন ফল করতে পারে। হয়তো আপনি দেখছেন ডিসবার্স হয়েছে কিন্তু আমার সিস্টেমে এটা হিট করে নাই। তো এরকম চ্যালেঞ্জ থাকে আমাদের যে ওয়ালেটের মাধ্যমে যেটা হয়, সেটা এই চ্যালেঞ্জটা নাই। তো এই বিষয়গুলো নিশ্চয়ই আমার মনে হয় যারা লিডার আছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা খুব ডিজিটালি, শুধুমাত্র ইসলামিক কোম্পানি ঘুরে এই না যে আমরা শুধু আমরা ডিজিটালি অ্যাডভান্স না, আমরা মনে করি যে আমরা ঠিক অন্য কোম্পানি যেভাবে কাজ করে ঠিক শরিয়ার ভিতরে থেকেই আমরা তার থেকে আরো বেশি সেবা মানুষ দিতে পারি। কারণ শরিয়ার যে বেনিফিট, যেটা একটা বলার চেষ্টা করেছিল যে আমাদের স্টেজ পলিসিগুলো করে 3 স্টেজ 4 স্টেজ 5 স্টেজ কথা বলি, কারণ বলি যে 3 বছর 5 বছর পরে এই টাকাটা পাবে না, বলি না, এটা মানে ডিমান্ড আছে নাকি যে 3 বছর পর পাবেন, 5 বছর পর পাবেন, 7 বছর 10 বছর পর পাবেন, ডিমান্ড কোথায় আছে? তা আমরা বলি শরিয়া কোম্পানি তো এটা দরকারই তো নাই, ও তো চাইলেই তখন পাইতে পারে। স্টেজ পলিসি দরকার কি আমার যদি পলিসিটা 30 বছর মেয়াদি করে রাখলাম, ভাই মুদ্রাবাদ যদি 5 লাখ জমা থাকে, 2.5 লাখ টাকা গ্রাহক যখন তখন তুলতে পারবে। আর আমার সিস্টেম ডেভেলপ করছে, কাজ চলতেছে, হয়তো আমাকে বলেছে আইটি যে অগাস্ট নাগাদ সে আপলোড করে দেবে সিস্টেমটাকে। গ্রাহক যদি চায় একটা মেসেজ করবে, আমি ওই সিস্টেম থেকে একটা ক্লিক করতে পারবে, 1000 জমা আছে তার 5 লাখ টাকা, সে চায় যে 2 লাখ টাকা তুলতে চাইছে, মেসেজ করবে 2 লাখ টাকা উঠাতে চায়, আমার এখান থেকে কাস্টমার কেয়ারে ফোন দিবে যে স্যার আপনি কি টাকা তুলতে চাচ্ছেন? হ্যাঁ আমি চলতে চাচ্ছি, ঠিক আছে স্যার আপনার ব্যাংকের ইনফরমেশনটা যদি থাকে কনফার্ম করে নেবে যে এই ব্যাংকে টাকা চাচ্ছেন না অন্য কোনো ব্যাংকে চাচ্ছেন না। তো ব্যাংক কনফার্মেশন বলে সেম ডেতে আমি টাকা দিয়ে দেবো, মানে এই মুহূর্তে চাচ্ছি ফোন করে আমরা ক্লিয়ার করব। তো এই টাকা তো আমরা চেষ্টা করছি এর পরবর্তীতে গ্রাহকদেরকে যারা ভালো মানে গ্রাহক যারা চায়, আমরা হয়তো এই এটিএম কার্ডটা করে দিব একবার, সো দ্যাট আমরা তো এটিএম কার্ড জানি কোন অ্যাকাউন্ট ওনার আছে, এটা আমরা হয়তো তখন ওই যে ব্যাংকের এটিএম কার্ড করা আছে আমরা সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারবো, এবং সে নিজে পারবে, অ্যাপ্লাই করতে লাগবে, উনি একটা বাটন ক্লিক করবেন, আমার একটা মেসেজ আসবে, টাকাটা ওখানে ট্রান্সফার হয়ে যাবে তার অ্যাকাউন্টে। তো কারণ ফিজিক্যাল মানে আমি যেটা বলি যে মানুষের যত সমস্যা হচ্ছে, যত হিউম্যান টাচ থাকবে, কারণ যে ভদ্র ফোন ধরবে সে ঠিকমতো দায়িত্ব পালন না করে, তাহলে দেখবেন যে 1 ঘন্টা যে কাজ 2 ঘন্টা লেগে গেছে। মানে হিউম্যান ডিপেন্ডেন্সি, ডিজিটাল টেকনোলজি হচ্ছে কোনো হিউম্যান ডিপেন্ডেন্সি নাই, আপনি যা চাইবেন তাই হয়ে যাবে, কথা বুঝতে পেরেছেন? সো আমরা ডিজিটাল টেকনোলজি চাচ্ছি, কারণ যত মানুষ আপনি ইউজ করবেন, এই যে দেখেন না মানে মানুষ দিয়ে সেবা দিতে গেলে ডিপেন্ড করে সেবার মান কেমন, ওই মানুষটার মান যেরকম সেরকম। যে অফিসারের কাছে কাজটা যাচ্ছে সেই অফিসার যদি ভালো হয় তো ভালো, আর যদি খারাপ হয় তো কাজের মানও খারাপ, কোম্পানিও খারাপ, ওই অফিসারের সঙ্গে কোম্পানির মানুষও না ওঠানামা করে, ঠিক কিনা? আর যদি ডিজিটাল হয়ে যায় তো কোনো হিউম্যান নাই, ওরা যা প্রমিস করেছে তাই পাবে। তো ওই দিকে আমরা যাচ্ছি। বয়স বেড়েছে মানে এই না যে সব ভুলে গেছি, বয়স বেড়েছে মানে হচ্ছে আমি নতুন নতুন করে আরো অনেক অভিজ্ঞতা সঞ্চয় করছি, কথা কি বুঝতে পেরেছেন?
গার্ডিয়ান যখন ওপিডি প্ল্যানটা যখন লঞ্চ করেছি, গার্ডিয়ান থেকে অনেক কোয়ারি এসে, স্যার আমাদের এখানে 6 বছর থাকলো, কই এরকম কোনো প্রোডাক্ট স্যার দিল না। আমি বলছি ভাই আমি তোমাকে ইচ্ছা করে দিই নাই তা না, তখন আমার বুদ্ধিতে ছিল না, ঠিক আছে। আমি তোমাকে অনেস্টলি বলি, আমি কোথাও যখন কাজ করি আমি কাউকে 100% দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এবং আমার সঙ্গে যারা গার্ডিয়ান ছিল অনেকে আছে এখানে, আমার লাস্ট ডে পর্যন্ত দিয়ে এসে আমাকে জানতো না যে আমি চলে যাচ্ছি। আমি বোর্ডের সঙ্গে আমার বোঝাপড়া ছিল যে ঠিক আছে, আমি 4 মাস আগে রিজাইন করেছিলাম, কিন্তু আমার ডেস্কের কেউ ফিল্ডের কেউ জানতো না আমি চলে যাচ্ছি। আমার কথা ছিল 30 তারিখে আমি বোর্ডে উপস্থাপনা করবো এবং 31 তারিখে ফেয়ারওয়েল হবে, 1 তারিখে চলে আসবো। এবং সেভাবেই খুব হাসি মুখে হয় নাই, অনেক কান্না জড়িত পরিবেশ, এত কান্না মানে কি বলে পরিবেশ এমন করে ফেলো যে আমি খুব বিব্রত বোধ করেছিলাম। আপনি যে আমার ফেসবুক ভিডিওটা দেখে রাখছেন, একটা লাস্ট ডে অফ গার্ডিয়ান লাইফে সেলিমারে এমন কান্নাকাটি করছে যে আসলে আমি নিজের চোখটাকেও সংবরণ করতে পারিনি। এটা খুবই মানে কি বলবো যে খুবই সুইট সেপারেশন, ইমোশনাল ব্রেকডাউন হয় অনেক সময়। এরকম ধরেন আমরা প্রফেশনালস বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় থাকি, বাট উই হ্যাভ গুড ফ্রেন্ডস। আমরা অনেক ভালো বন্ধু তৈরি করেছি, ভালো ফলোয়ার্স তৈরি করেছি। যেখানে থাকি তাদের সঙ্গে আমার সম্পর্কটি ডেল্টা লাইফ থেকে প্রগতি বলি, গার্ডিয়ান বলি, আমার পুরনো কলিগদের সঙ্গে এখন আমার সম্পর্ক আছে। দে আর আওয়ার অ্যাম্বাসেডর। ওরা যখন বলে যে আমি বলি যে যতবার চাকরি আমি চেঞ্জ করেছি আমি কখনো খুঁজে দেখি না, আমার পুরনো কলিগরাই কোনো ডিরেক্টরকে ফোন করেছেন, স্যার ওকে নিয়ে আসেন আপনার কাজে লাগবে। তো ওটা আমার কখনো চাকরি খুঁজতে লাগে না। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত প্রথম চাকরি খুঁজেছিলাম, এটা অ্যাপ্লাই করেছিলাম সে 90 সালে চাকরির জন্য, ওই প্রথম অ্যাপ্লিকেশন। এরপর আর কোথাও চাকরি করতে জন্য অ্যাপ্লিকেশন করতে লাগে না, এবং লোকজনই আমার পিছনে লেগে থাকে যে স্যার আসেন স্যার আসেন। এখন আমাদের একটা নিশ্চিন্তা থাকি এই চাকরি গেলেও আপনার চাকরি পেতে সমস্যা হবে না। তো আমি চাই আপনারা ওইভাবে তৈরি হন, চাকরির টেনশন করবেন না। প্রাইভেট জব করবেন, চাকরি যেতে পারে যে কোনো কারণে, কিন্তু চাকরির জন্য একটা আরো ভালো চাকরি আপনার রেডি থাকে, নিজেকে ওইভাবে তৈরি করবেন। দেখবেন কোনো চিন্তার কিছু নেই, চিন্তা করবেন কতটুকু জায়গা জানি না নিজেকে তৈরি করা। তো যাই হোক, আমাদের কোম্পানি এই মাসে কক্সবাজারে কম্পিটিশন চলছে, আপনারা জানেন। আমরা আশা করি সেপ্টেম্বরের প্রথম উইকে আমরা কক্সবাজারে প্রোগ্রাম করব। আর আগামী মাসের 4 কিংবা 5 তারিখে আমরা টিসিবি ভবনে একটা বড় প্রোগ্রাম করতে যাচ্ছি। বিশেষ করে এবার বাইরে থেকে ট্রেনার নিব না, আমরা নিজেরা আলোচনা করতে সারাদিন পেয়ে সারা দেশ থেকে আমরা এরকম বেস্ট 400 পিপলকে নিয়ে আমরা প্রোগ্রাম করতে চাই। কারণ আমরা ট্রেনার আমাকে মোটিভেট করে অনেক কিছু করে, কিন্তু আমার বেসিক অনেক জায়গায় আমার কোম্পানিকেই যায় না, ঠিক না? যে কোম্পানিতে কাজ করি, যে পেশায় কাজ করি, সেখানে আমাদের অনেক গ্যাপ রয়ে গেছে। তো আমি ভাবছি যে ওই দিনটা সারাদিন আপনাদের সঙ্গে কাটাবো, আপনাদের কথা শুনবো এবং নিজেরা কথা বলে নিজেকে এনরিচ করবো ইনশাআল্লাহ। তো সেদিন সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে। স্যার জন্য জয় বিগাস। আমাদের একটা সেলিব্রেশন আছে, আমাদের সবাই নিব না, আমরা এখনই সেলিব্রেশনটা আমাদের ঘোষণা দিব। ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটকে আমি ডেকে নিচ্ছি। সবাই বসি, আমরা সবাই একটু বসি প্লিজ, সবাই একটু বসি। এই 10 মিনিট সময় কেউ উঠবেন না, যাবেন না প্লিজ। আর আপনাদের কারো যদি সিগনেচার করা বাকি থাকে আপনি সিগনেচার করে নেন, সিগনেচার করা বাকি থাকলে একটু সিগনেচার করে নেবেন। আছে চলে আসেন। বিল্লাল হোসেন তৃতীয় নম্বর হচ্ছে জাফরিন আক্তার। বিল্লাল হোসেনের জন্য একটা বিগ হ্যান্ডস। দ্বিতীয় অবস্থানে জাফরিন আক্তার। জাফরিন আক্তারের পরে ফার্স্ট ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ইসরাত জাহান রেডি থাকবেন। ইসরাত জাহান ওপরে সেলিনা। আচ্ছা জাফরিন আক্তার ম্যামের জন্য একটা বিগ হ্যান্ডস।
তৈরি হতে ওইভাবে। এটা কিন্তু আরামের চাকরি না, কিন্তু আমার ওয়াইফ বাচ্চা সবাই খুব অসন্তুষ্ট বলে তুমি ডিএমডি পর্যন্ত ঠিক ছিল, এরপর এডিশনাল এমডি আর এমডি হওয়া তোমার উচিত হয় নাই। আমরা আমাদের সময় আমরা ফ্যামিলি থেকে তোমার টাইম পাই না। আমার মেয়ের খুবই কমপ্লেন, আমি তো মনে হয় এফএস চাকরি সবচেয়ে ভালো চাকরি, স্বাধীন চাকরি। আমার এক বন্ধু ঢাকা ইউনিভার্সিটি, সে 37 বছর ধরে এফএস। আমরা কেউ ওঠা বসা না করি প্লিজ, সবাই বসি। রেগান্স থ্যাংক ইউ। নাম্বার 1 ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ইসরাত জাহান। ইসরাত জাহানের পক্ষ থেকে একজন নিয়ে যাবেন। ইউনিট ম্যানেজার আকিবুল ইসলাম। আকিবুল ইসলাম দ্বিতীয় পজিশনে আছে ইউনিট ম্যানেজার। ইউনিট ম্যানেজার মেহেদী হাসান দ্বিতীয় পজিশনে আছেন। মেহেদী হাসান ইউনিট ম্যানেজার ফার্স্ট পজিশন সারওয়ার হোসেন। সারওয়ার হোসেন আসলে ব্রাঞ্চ ম্যানেজার তৃতীয় অবস্থানে আছে রিপন মন্ডল। বস ভাই এখানে ক্যামেরা আছে, আপনারা দুইজন। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। ব্রাঞ্চ ম্যানেজার তৃতীয় পজিশনে। আলাদা দল করতে চাই, গ্রুপ থেকে নিয়ে নেবেন। এই হাততালি হবে না, হাততালি। সবাই ভিগান সামনে থেকে পিছনে ক্যামেরা, এখানে ক্যামেরা। সবাই ভিগান সেই আমরা সবাই তালি দেই, তালি দিয়ে উৎসাহ করি। নাম কি আপনার? রিপন মন্ডল। রিপন মন্ডল ব্রাঞ্চ ম্যানেজার তৃতীয় পজিশনে আছেন রিপন মন্ডল। দ্বিতীয় অবস্থানে আছেন ব্রাঞ্চ ম্যানেজার জুবায়ের রহমান খান। রেডি থাকবেন সবাই, এটা জোরে ভিগান। জুবায়ের রহমান খান ব্রাঞ্চ ম্যানেজার দ্বিতীয়। ব্রাঞ্চ ম্যানেজার পজিশন নাম্বার 1 আনিসুর রহমান স্যার। রেডি থাকবেন। আনিসুর রহমান স্যার নাই, ওকে। সেলস ম্যানেজার নাম্বার 3 পজিশন সালাউদ্দিন স্যার, চলে আসবেন। কালি হক, কালি। জোরে ভিগান। নাম্বার 3 ভোলা থেকে সালাউদ্দিন। সেকেন্ড পজিশন সুমন ইসলাম স্যার। রেডি থাকবেন। আগে নামগুলো বলে দাও, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন সব সামনে চলে আসেন। নাম্বার 1 মাসুম হোসেন। মাসুম হোসেন স্যার চলে আসবেন, সেলস ম্যানেজার। হ্যালো, আপনারা কি তালি দিতে ভুলে গেছেন? আপনার সময় কিন্তু আরেকজন দিবে না। তো যারা এখানে অর্জন করে নিচ্ছে তাদেরকে করতালি দিয়ে স্বাগত জানাবো প্রত্যেকই। হ্যাঁ, ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে নাম্বার 1 আরএসএম হিসেবে রেডি থাকবেন মির্জা শাহাদাত স্যার। থার্ড পজিশনে চলে আসেন। এবং দ্বিতীয় নম্বর মনির স্যার, মনির হোসেন আরএসএম হিসেবে। নাম্বার 1 জিয়াউর রহমান স্যার। মনির হোসেন দ্বিতীয় আরএসএম হিসেবে। ধন্যবাদ আব্দুল রহমান সাহেবকে। শব্দ দিও, বলে বলো যে হয়েছে, শব্দ তো আছে মুখ দিয়ে বলো। যেভাবে করে আচ্ছা জোরে করে চালি। ও জারামা এই পর্যায়ে আরএসএম এর মধ্যে ফার্স্ট পজিশনে মিস্টার জিয়াউর রহমান, তার জন্য স্বাগত জানাই। এই পর্যায়ে আমরা এপিএস দেরকে দিব, এপিএস দেরকে ক্রেস্ট প্রদান করা হবে। তৃতীয় পজিশনে আছে সুমনা আক্তার। ময়না ম্যাডাম, ময়না ম্যাডামের জন্য স্বাগত জানাই। চলবে, অনেকক্ষণ চলবে। দ্বিতীয় পজিশনে আছে হচ্ছে আব্দুল্লাহ রুবেল। আব্দুল্লাহ রুবেল
ফার্স্ট পজিশনে আছে হচ্ছে মিস্টার দেওয়া। মিস্টার দেওয়া প্লিজ নাম্বার 1 পজিশন মিস্টার দেওয়া। এই পর্যায়ে আমরা দেব হচ্ছে ডিপিএস দেখে। ডিপিএস এর মধ্যে তৃতীয় পজিশনে আছে হচ্ছে মিস্টার আরাফাত, ইয়াসিন আরাফাত, তিনি অ্যাবসেন্ট। দ্বিতীয় পজিশনে মিস্টার হাবিবুর রহমান, মিস্টার হাবিবুর রহমান। হাবিব স্যারের জন্য সাহায্য করতে চলবে। ফার্স্ট পজিশনে গিফট নেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি আমাদের বেঙ্গলের ব্ল্যাক ডায়মন্ড খ্যাত মিস্টার সাজ্জাদ। মিস্টার সাজ্জাদ সাজ্জাদের জন্য করতালি আরো একটু হোক। এ পর্যায়ে আমাদের গত মাসে সাংগঠনিক কিছু কন্টেস্ট ছিল, যেটা যারা অর্জন করতে পারছেন তাদেরকে আমরা গিফটগুলো দিব। প্রথমে চলে আসবেন আরএসএম মনির হোসেন, শার্ট পিস এবং প্যান্ট পিস। আরএসএম মনির হোসেন, এই নামগুলো আগে বলে রাখো। দ্বিতীয় নম্বর আমি, তৃতীয় নম্বর সুমনা আক্তার ময়না ম্যাম, রেডি থাকেন। মনিরেরটা দাও, নাম বলতে থাকেন, নাম বলতে থাকেন। আরএসএম মনির হোসেন। এরপরে গিফট নেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি এপিএস আব্দুল্লাহ রুবেল। আব্দুল্লাহ রুবেল। আবারও সুমনা আক্তার ময়না, আবারও ময়না ম্যাডামের জন্য হোক না একটু করতালি। ডিপিএস সাজ্জাদ হোসেন। এ পর্যায়ে গিফট গ্রহণ করবেন ডিপিএস সাজ্জাদ হোসেন। সমস্যা নাই, খেলোয়াড় তো নাই, আর বাকি যা থাকে শুনবে। ডিপিএস হাবিবুর রহমান, ডিপিএস হাবিবুর রহমান। শার্ট প্যান্ট পিস, শার্ট প্যান্ট পিস। এপিএস দেলোয়ার হোসেন, 53 বছরের শিশু না যুবক, কি বললো? কেউ 53 বছরের বালক, বয়োবৃদ্ধ বালক। শুনবি শুনবি। এ পর্যায়ে আরএসএম এর মধ্যে মিস্টার জিয়াউর রহমান, মিস্টার জিয়াউর রহমান, তার জন্য করতালি। শুনবি। এরপরে এসএমদের মধ্যে থেকে আসবে হচ্ছে মিস্টার মাসুম হোসেন, মাসুম হোসেন। মাসুম হচ্ছে সুপিস। তাহলে হবে না শিলিয়া। এসএম জাহিদ হাসান, এসএম জাহিদ হাসান, এসএম জাহিদ হাসান। এরপরে প্রস্তুত থাকবে এসএম সালাউদ্দিন। সালাউদ্দিন চলে আসেন, এসএম সালাউদ্দিন। প্রথম জাহিদ। এসএমদের মধ্যে এসএম রুবেল হোসেন, রুবেল হোসেন। সালাউদ্দিন। এ পর্যায়ে নিচ্ছে সালাউদ্দিন, মিস্টার সালাউদ্দিন এসএম। পরবর্তীতে আসবে মিস্টার হোসেন, রুবেল হোসেন। সর্বশেষ এসএমদের মধ্যে আব্দুল আজিজ। আজিজ পাইছে নাকি? তোলেন না, ছবি তোলেন। এ পর্যায়ে প্যান্ট শার্ট তো বহু দিলেন, এবারে আমরা দিতে যাচ্ছি হচ্ছে শাড়ি। শাড়ির জন্য আমাদের প্রথম আসবে হচ্ছে এসএমদের পক্ষ থেকে ইমু আক্তার, ইমু আক্তার। ইমু ম্যামের জন্য করতালি। আরএসএম হিসেবে আসবে রুমা আক্তার। রুমা ম্যাম রেডি থাকেন, রুমা আক্তার চলে আসেন। এরপরে এপিএসের মধ্যে থেকে আসবে আবারও সেই সুমনা আক্তার ময়না, সুমনা আক্তার ময়না।
ধন্যবাদ সকলকে। আমি বিদায় নিই। যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন, যারা বাহিরে আছেন দয়া করে ভিতরে চলে আসেন।